বাদীকে ভয়ভীতি আর আপোষ মীমাংসায় মানব পাচার মামলায় খালাস পাচ্ছে অধিকাংশ আসামি। দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির তাগিদ। অপরাধের বিচার না হওয়াও কিন্তু এই অপরাধ প্রবণতা বাড়ার একটা কারণ। ইতালি পাঠানোর নামে প্রতারণার ফাঁদ। ৮ মাস ধরে নিখোঁজ শরীয়তপুর মাদারীপুরের ২৪ যুবক। সন্ধান চাইলে হুমকি দিচ্ছে দালাল চক্র। পাকা ধানার সৌরভেও হাসি নেই কৃষকের মুখে। ঋণ শোধের দুশ্চিন্তায় জৌলুস হারাচ্ছে নবান্ন। সিরিজ বাঁচানোর লড়াইয়ে বিকেলে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। লিটন ও মুশফিককে ছাড়াই মাঠে নামতে হচ্ছে টাইগারদের। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। মানব পাচারের অপরাধে মামলা হলেও সাজা হয় না। ২০১৯ থেকে ২৪ পর্যন্ত মানব পাচার আইনে দায়ের হওয়া মামলার মাত্র ১৯% নিষ্পত্তি হয়েছে, আর সাজা হয়েছে মাত্র ৬%। অর্থাৎ 94% আসামি খালাস পেয়েছেন। আইনজীবীরা বলছেন, সাক্ষীর অনুপস্থিতি আর বাদীকে ভয় ভীতি দেখিয়ে আপোষ মীমাংসা সহ নানা কারণে খালাস পাচ্ছে আসামিরা। এদিকে আইনজীবীরা বলছেন, প্রকৃত অপরাধীরা শাস্তি না পেয়ে খালাস পাওয়ায় দৌরাত্ম্য বাড়ছে দালাল চক্রের। তাই দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিতের তাগিদ তাদের। রাব্বি হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন লিখন শেখ। শরীয়তপুর জেলার নিয়ামতপুরের তুলাতলা গ্রাম। সেলিম জমাদ্দারের বাড়িতে চলছে পুত্রশোকের মাতম। ভেবেছিলেন ছেলে বিদেশ গেলে আসবে সুদিন, তাই তো ১ বছর আগে দালাল ধরে সারা জীবনের সঞ্চয় আর ধার দেনা করে ১২ লাখ টাকায় লিবিয়া পাঠান একমাত্র ছেলে রাশেদুলকে। তবে ২ মাসের মধ্যেই রাশেদুলকে জিম্মি করে চালানো হয় নির্যাতন, দাবি করা হয় মুক্তিপণ। উপায় না পেয়ে ছেলের জীবন বাঁচাতে দালালকে ২০ শতক জমি লিখে দেন সেলিম জমাদ্দার। তারপরও গত ৮ মাস ধরে প্রিয় সন্তানের সন্ধান না পেয়ে দিশেহারা তারা। আমার কাছে আর মনে কথা বলা যাবে না। আমার মোবাইল যে লয়ে যেতে, সবাই মোবাইল লয়ে যেতেছে। এরপর আমার ছেলে আজকে ৮ মাস ধরে আর কোনো কথা কইতে নাই। ব্যাংক মানুষ লইয়া যাইতাছে, আমার কি টাকা দিব না? আমি কইছি বাবা তোর বাবা টাকা দিব। একই গ্রামের বাসিন্দা মধ্যবয়সী মান্নান মোড়ল হোটেলে কাজ পাওয়ার আশায় এবছরের শুরুতে গিয়েছিলেন লিবিয়া। কাজ দেওয়ার পরিবর্তে উল্টো তার উপরও করা হয় পাশবিক নির্যাতন। মুক্তিপণের বিনিময়ে দেশে ফিরতে পারলেও সেই নির্যাতনের দুর্বিষহ স্মৃতি তাড়া করে বেড়ায় তাকে। ওরা আমারে সাথে সাথে গেম করে নিয়ে আটকে ফেলে এবং হাত পা বাঁধা রড দিয়ে লোয়া রড দিয়ে পিড়ে অনেক মারধর করে আমাকে। এই একটা বয়স দিচ্ছে, আর কিছু কইতে পারিনি। আমি তো জানি না, আমি তো কিছু বুঝি নেই যে সাইবারের জন্য আমার তো যাইতেছে। যে কোনো বিনিময় হইলেও আমার স্বামীর আমি ফিরে চাই। জীবন পরিবর্তনের আশায় বৈধ কিংবা অবৈধ পথে অনেকেই বিদেশে যেতে চান। কাজ কিংবা উন্নত জীবনের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন এমন অসংখ্য মানুষ। প্রাণে অনেকে ফিরতে পারলেও অনেকেরই সেই ভাগ্য হয় না। পরে ভুক্তভোগীরা এর বিচার পেতে দ্বারস্থ হয়ে থাকেন আদালতের। মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল। প্রতিদিনই মানব পাচার মামলায় বিচার প্রার্থী কিংবা আসামিরা হাজির হন আদালতে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদন বলছে, গত ৫.৫ বছরে মানব পাচার আইনে মামলা হয়েছে ৩,৯০০টি। সব মিলিয়ে বিচারের অপেক্ষায় প্রায় ৪,০০০ মামলা। এসব মামলায় মোট আসামি প্রায় ৩৭,০০০, এর মধ্যে গ্রেপ্তার হয়েছে অর্ধেকের কম। ২০১২ সালের মানব পাচার দমন আইন অনুযায়ী মামলা নিষ্পত্তি করতে হবে ১৮০ দিনের মধ্যে। আর এই অপরাধে অভিযুক্ত ব্যক্তি সর্বোচ্চ যাবজ্জীবন এবং সর্বনিম্ন ৫ বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া সংঘবদ্ধ চক্রের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা সর্বনিম্ন ৭ বছরের কারাদণ্ড পাবেন।
তবে গত 5.5 বছরের পরিসংখ্যান বলছে এসব মামলায় নিষ্পত্তি কিংবা সাজার হার খুবই কম। কয়েক হাজার মামলা থাকলেও বিচারের মাধ্যমে মাত্র 745টি নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে 700টি মামলায় খালাস পেয়েছেন 2627 জন, আর 45টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে মাত্র 134 জনের। নিষ্পত্তি হারে মাত্র 6.04% সাজা আর 93.96% মামলার আসামি খালাস পেয়েছেন। আইনজীবীরা বলছেন, আদালতে সাক্ষী না আসা, বাদীকে ভয়ভীতি কিংবা চাপ প্রয়োগ ও সামান্য ক্ষতিপূরণ দিয়ে আপোষের মাধ্যমে মামলা প্রত্যাহার করাই আসামি খালাস কিংবা সাজা কম হওয়ার বড় কারণ। সবচেয়ে আমাদের মারাত্মক অংশটা হচ্ছে অপরাধী যদি বুঝতে পারে যে অপরাধ করলেও তার সাজা হবে না, তখন সে নিশ্চিন্তে অপরাধটা করে। তো এখন অপরাধের বিচার না হওয়াও কিন্তু এই অপরাধ প্রবণতা বাড়ার একটা কারণ। বিশ্লেষকরা বলছেন, ভুক্তভোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আইনগত অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন। চক্র যারা তৈরি করেছে তারা যদি আইনি ফাঁকফোকর দিয়ে বের হয়ে যায়, তাহলে সেই দায়িত্ব আসলে ঘুরে ফিরে রাষ্ট্রের কাঁধেই সেটি বর্তায়। এই পরিবারগুলোর আর্থিক পুনর্বাসনের অথবা আর্থিক সহায়তার জায়গাগুলো নিশ্চিত করতে হবে। আইনবিদরা মনে করেন, বিচারকদের উপর মামলার অত্যধিক চাপ থাকাও সঠিক বিচার না পাওয়ার কারণ। মানব পাচার রোধে দ্রুত বিচার কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা গেলেই কমে আসবে এ ধরনের অপরাধ। রাব্বি হোসেন, এখন, ঢাকা। এদিকে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে শরীয়তপুর ও মাদারীপুরের 24 যুবককে প্রতারণার ফাঁদে ফেলেছে একটি চক্র। ভুক্তভোগীদের প্রত্যেক পরিবার থেকে হাতিয়ে নিয়েছে 13 থেকে 20 লাখ টাকা। এদিকে গত 8 মাস ধরে বিদেশগামী স্বজনদের খোঁজ পাচ্ছেন না স্বজনরা। সন্তানের খোঁজ চাইলে নানান হুমকি দিচ্ছে প্রভাবশালী দালাল চক্রটি। কাজী মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ইতালি প্রবাসী অধ্যুষিত জেলা হিসেবে অনেকের কাছে পরিচিত শরীয়তপুর মাদারীপুর জেলা। উন্নত জীবনের আশায় এ অঞ্চলের মানুষের মাঝে দিন দিন বাড়ছে ইতালি যাওয়ার প্রবণতা। তবে ইউরোপ যেতে গিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে কারো হয়েছে সলিল সমাধি, অনেকেই আছেন নিখোঁজ। তবুও বারবার অবৈধ পথ বেছে নিচ্ছেন অনেকেই। 8 মাস ধরে মাদারীপুরের সূর্যমণি গ্রামের সাইফুল ইসলামের খবর না পেয়ে শোকাতুর তার মা। মনে হাজারো উৎকণ্ঠা নিয়ে অবুঝ শিশু সন্তানকে সান্ত্বনা দিচ্ছেন স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, ইতালি যাওয়ার উদ্দেশ্যে পাশের জেলার শরীয়তপুরের রাশেদ খান টুন্নু খানকে দিয়েছিলেন 15 লাখ টাকা। লিবিয়া যাওয়ার পর পাচারকারী চক্রের চাপে দিতে হয় আরও 5 লাখ টাকা। এরপরও মেলেনি সাইফুলের খোঁজ। 8 মাস ধরে আমার ছেলের কোনো খোঁজ নাই। আমার ছেলে কই নিয়ে নিখোঁজ করে রাখছে, আমি কইতে পারি না। আমার ছেলে নিখোঁজ হয়ে রয়েছে, আমার ছেলের কোনো খোঁজ নাই। আমার মেয়ে সারাক্ষণ শুধু বাবা বাবা করে, সব সময় বলে যে আম্মু সবের বাবা আছে, আমার বাবা দি ফোন দেন, আমার সাথে কথা বলে না। এই পথে আমার পোলা, সাগর পথে আমার পোলা দিন না, আমি যে দিন পারি বিমান পথে দিব। তা এই বিমান পথ আমার লাগে স্বীকার করি, তারা এই প্রতারণা আমার লাগে করছে। মাদারীপুরের সাইফুলের মতো শরীয়তপুরের আঙ্গারিয়ার এক ইউনিয়নের 18টি পরিবারের অনেকটা একই গল্প। ঋণের বোঝার পাশাপাশি স্বজনদের সন্ধান চাইলে উল্টো মামলার হুমকি দিচ্ছে পাচারকারী চক্র। উপায় না পেয়ে 2 জেলার 24 ভুক্তভোগী পরিবার করেছেন সংবাদ সম্মেলন। আমি সরকারের কাছে আবেদন, আমার ছেলে আমার বুকে মিলাই দিবে, আমি ছেলে চাই। আমার আর বলার মতো কিছু নাই। আমার আমরা ছেলের জন্য পাগল। আমরা 2 বার দূতাবাস করছি, কিন্তু ছেলের কোনো খোঁজ পাই না। আর ছেলের জন্য আমরা যেথায় যা শুনি সেটাই আমরা যাই, আর এরা আমাকে হুমকি দামকি দেয়। কইতে আজকে 8 মাস এখন পোলান কি খাই আছে না, না খেয়ে আছে না, বাইচে আছে না, কি আছে, একমাত্র উপরালে কইতে আর ওরা কইতে। তবে অভিযুক্ত রাশেদ টুন্নুর বাড়ি গিয়ে পাওয়া যায়নি কাউকে। ঘর তালাবদ্ধ থাকলেও প্রতিবেশীরা জানান তাদের প্রতারণার কথা। তারা কিভাবে গেল, জানলো যে 24 জন লোক নিখোঁজ, ঠিক আছে, তারপরে এলাকার লোক কেন গেল, কি কারণে গেল, এ বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি পুলিশের। তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। মানব পাচারের মতো এই যে ঘৃণ্য অপরাধে যদি কোনো খবর আমাদের কাছে আসে, আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে থাকি।
আর এই ক্ষেত্রে আপনারা যে ঘটনাটা বলেছেন এটা আমাদের নলেজে এখনও আসেনি, অথবা কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। তো যদি কেউ অভিযোগ করে আমরা তাৎক্ষণিক তাদের মানব পাচারকারীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। শরীয়তপুরের এক ইউনিয়নের 18 পরিবার আর মাদারীপুরের 6 পরিবারের কাছ থেকে প্রায় 3,60,00,000 টাকা নেওয়ার অভিযোগ প্রভাবশালী দালাল চক্রের বিরুদ্ধে। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। হেমন্তের সঙ্গে নবান্নের সখ্যতায় দেখা দিয়েছে ফাটল। গ্রামে গ্রামে পাকা ধানের গন্ধে কৃষকের ঋণ শোধের দুশ্চিন্তা। বিটুমিনের দখলে গিয়েছে মেঠোপথ, গ্রামে নগরের জৌলুস। নবান্নের উৎসবে বিষণ্ণতা, তবুও নবান্নের স্মরণে এখনও স্মৃতির মানসপটে উকি দেয় হেমন্তের সোনালী অতীত। পীড়া দেয় অগোছালো বর্তমান, আর দুশ্চিন্তার খোরাক হয় হেমন্তের অন্ধকার ভবিষ্যৎ। মোকাররম হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। প্রিয় হৈমন্তী, বারন্ত লাউয়ের ডগার কাঁচা সবুজে ভেসে বেড়ায় তোমার কৈশোর। মাকড়সার পাতা জালে চিকচিক করা শিশির বিন্দু যেন তোমার যৌবনের বরণ ডালা। বিস্তৃত মাঠ জুড়ে সোনালি ধানের পাতায় মেহেদির আলপনার যে আয়োজন, তার পুরোটাই তোমার সমীপে। হেমন্তিকা, তোমার শরীর জুড়ে নবান্নের যে ঘ্রাণ, তা আজ ম্রিয়মান। যাদের জন্য নবান্নের চিরায়ত আয়োজন, তারা আজ বাঁচে শহুরে রঙের আবরণে। কোনো এক বিকেলে পড়ন্ত সূর্য সাক্ষী রেখে ইঞ্জিন চালিত বাহনে যারা ছেড়েছে শেকড়ের গান, জীবিকার পিছুটান পল্লীবালার কোল থেকে ছিনিয়ে নিয়েছে যে প্রজন্মকে, নবান্ন যেন তাদের হৃদয়ে আজও কাঁদে একান্ত নেভৃতে। বর্ষার আগমনের মতো মেঘের তুমুল গর্জনের আওয়াজ দিয়ে নয়, কিংবা নয় বসন্তের আগমনের আগে ফাগুনের আগুন ঝরানো আগমনী আয়োজন। ষড়ঋতুর এই দেশে হেমন্ত যেন আসে একেবারেই নিভৃতচারীর বেশে। কৃষকের বছর জুড়ে জমানো ঋণ, মহাজনের খাজনা পরিশোধের পরে যতটুকু ধান গোলায় ওঠে, সেই গন্ধেই এই বাংলার গ্রামে গ্রামে নামে নবান্ন উৎসবের চিঠি। তাই হেমন্ত যেন শুধু একটু ঋতু নয়, এটি যেন কৃষক, প্রকৃতি আর নবান্নের ত্রিভুজ প্রেমের গল্প। তবে সাম্প্রতিক সময়ে সেই প্রেমের গল্পে বাজছে বিচ্ছেদের সানাই। আমরা যখন ছোট ছোট তখন এই উৎসবটা খুব ছিল। প্রত্যেক বাড়িতে নতুন ধান মাড়াই করছে, আনছে, আটা তৈরি করতেছে। প্রত্যেকটা বাড়ি আসলে আছে নতুন ধানের মিলাদ হচ্ছে রে, সবাই মিলি প্রতিবাসী যারা আছে তাদের নিয়ে একটা ধুমধাম করে খাওয়ার আয়োজন তৈরি হয়েছিল। ভাপা পিঠা, গরগরি পিঠা, চিতই পিঠা, এগুলো আর কি আমরা খেতাম। কিন্তু দিন দিন যতই দিন যাচ্ছে, আধুনিকতার ছোঁয়া যখন গ্রামে চলে এসেছে, তখন এগুলো হারিয়ে যাচ্ছে। আমরা যে ছোট থাকি দেখছি, আমরা যেটা খাসি এরকম আর নাই। আগে পাইসে কম হোক, এরা পাইসে হয় লাভ নেই, মানে সব জিনিসের ভিটামিন কমে গিয়েছে। হে কুয়াশার প্রবেশপথ। রবীন্দ্রনাথ এক ছোট গল্পে তোমাকে সম্বোধন করেছিল অকলঙ্ক, শুভ্র, নিবিড়, পবিত্র। তারও বহুকাল আগেও বেকার প্রেমিক, বখাটে ভবঘুরে, নিপীড়িত কৃষক, বোকাশোকা তরুণ, কে পড়েনি তোমার প্রেমে? অথচ তুমি কিনা মরা কার্তিকেই মিশে যাও ঘন কুয়াশার গহ্বরে। আবার তুমি বড় বিচিত্র ভঙ্গিতে তোমার রঙে রঙিন হওয়া ধান, ফসলের মাঠ, অগ্রায়ণের সবুজ সবজি, নীলাভ আকাশ সাক্ষী রেখে করো পাতা ঝরার উদ্বোধন। গ্রাম বাংলায় আগে সারা বছরের খাবার থাকতো না, ফলে ফসল যখন উঠবে ঠিক তার আগে আগে মানুষের মধ্যে একটা উৎসব, উদ্দীপনা কাজ করতে থাকে, এই ফসল কাটা হবে। এবং বিভিন্ন ধর্মাবলম্বীরা সেই ধর্মীয় অনুশাসন মেলে তারা স্রষ্টাকে স্মরণ করে তারা একটা উৎসবে যাত্রা শুরু করত। নানান রকম পিঠা পায়েস হতো। এই যে বছর ধরে জিয়ে রাখা অভাব কিছুটা কমে যেত, সেটা সন্তানের নানান রকম জিনিসপত্র কেনাকাটা হোক, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিংবা স্ত্রীর শাড়ি কেনা হোক, সেগুলো কিন্তু হতো এই নবান্নের ধানে। হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে জীবনানন্দ দাশ ফিরতে চেয়েছিলেন এই কার্তিকের
নবান্নের দেশে। এককালে নবান্নের সঙ্গে হেমন্তের বন্ধন আষ্টে পৃষ্ঠে থাকলেও ক্রমশ বাড়ছে দূরত্ব। উনুনে উঠছে না নতুন ধানের ঢেকি ছাটা আটার পিঠা, খেজুর গুড়ের মিছিলে হচ্ছে না বাহারি পদের মিষ্টান্ন, ধান কাটার পর নয়া জামাই বরণে প্রস্তুত হচ্ছে না কলাপাতার তোরণ। অথচ তোমার সঙ্গে এমন নিষ্ঠুরতার খেলা ভেঙে চুরে দিচ্ছে প্রকৃতির ভেতর বাহির। বোবা কান্নায় মুষড়ে পড়ছে জৌলুসময় অতীত আর অগোছালো বর্তমান। একটা বছর কয়টা ঋতু যায়, কীরকম পরিবেশ, কখন কোন পরিবেশের উপর আল্লাহ আমাদের পরিচালনা করতেছে, এই সমস্ত এই অভিজ্ঞতা তো আমাদের বিলুপ্ত হয়ে গেছে। আমরা ষড় ঋতু বুঝিই না বর্তমান যুগের ছেলেরা। হে হেমন্তিকা, হিমের রাতে ওই গগনের দ্বীপগুলিরে হেমন্তিকা করলো গোপন আঁচল ঘিরে, ঘরে ঘরে ডাক পাঠালো দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো আপন আলো সাজাও আলোয় ধরিত্রীরে। বিশ্বকবির কলমে তোমাকে নিয়ে এমন আকুলতায় বলে দেয়, তোমার সঙ্গে দূরত্ব যতই হোক তুমি আছো খুব কাছে। ধানের পাতায় শিশির বিন্দু হয়ে কিংবা হয়ে শীতের আগমনী গান। তোমার সমীপে নিবেদন, ফের প্রেয়সী হও অনাগত প্রজন্মের প্রতিটি প্রাণে। মোকাররম হোসাইন, প্রযত্নে এখন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সিলেটের শহীদ পরিবারগুলোকে সহায়তা দেয়া হবে। সকাল থেকেই তারই আনুষ্ঠানিকতা চলছে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে কিনা, আর আজ কতগুলো পরিবারকে সহায়তা দেয়া হবে? উজ্জ্বল, ইতিমধ্যে আসলে সিলেটের গত জুলাই আগস্টে যারা নিহত হয়েছিলেন তাদের পরিবারকে যে আর্থিক সহায়তা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া হবে তার আনুষ্ঠানিকতা ইতিমধ্যে আসলে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল 9:30টার পরেই মূলত শহীদ পরিবারের পাশে বাংলাদেশ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা আয়োজন করেন এবং এখানে সিলেট বিভাগের প্রায় 20টি শহীদ পরিবারের সদস্যরা বা প্রতিনিধি যারা আছেন তারা এসে উপস্থিত হয়েছেন। এখানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত আছেন ফাউন্ডেশনটির সাধারণ সম্পাদক সার্জিস আলম, উপস্থিত আছেন প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, এবং তারা শুরুতে আসলে যেটি বলছিলেন যে নতুন বাংলাদেশে যারা বাংলাদেশের মুক্তির জন্য যারা আন্দোলন করেছেন তাদের আসলে শ্রদ্ধার অগণিত শ্রদ্ধা জানিয়ে তারা বলছেন যে এর ক্ষতিপূরণ কখনোই আসলে সম্ভব নয়। তবে তাদের পক্ষ থেকে যে সকল পরিবার শহীদ হয়েছেন বা যে সকল পরিবারের সদস্যরা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রাথমিকভাবে আজকে সারা বাংলাদেশে যে কার্যক্রম তারা শুরু করেছেন সেই কার্যক্রমের অংশ হিসেবে আজকে সিলেটেও তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই যেটি আছে অর্থাৎ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আজকে নিহত পরিবারের সদস্য যারা আছেন তাদের হাতে 5 লক্ষ টাকা করে চেক প্রদান করা হবে এবং আহত পরিবার যারা আছেন তাদেরকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। তো সব মিলিয়ে আসলে যেহেতু এই মুহূর্তে সার্জিস আলম যেহেতু কথা বলছেন, আমরা চেষ্টা করব তার বক্তব্যটি সরাসরি প্রচারের জন্য, এবং তিনি বলছেন শহীদ পরিবারের উদ্দেশ্যে। এখন আমাদের কানে বাজে যে পানি লাগবে, পানি। আমাদের সাথে রয়েছেন শহীদ মীর মুগ্ধের ভাই, আমাদের সকলের অত্যন্ত স্নেহভাজন স্নিগ্ধ আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এ পর্যায়ে আমি তাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি আগত সকল শহীদ পরিবারদের আমার সম্মান জানাচ্ছি এবং আমার সালাম জানাচ্ছি। শুরুতেই আমি স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সকল বীরদের স্মরণে। সকল বীররা আসলে আমাদেরকে একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে এবং এই নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের। আমার কাছে এখন পর্যন্ত 872 জন শহীদদের তালিকা আছে প্রস্তুতকরণ। এটি আমার কাছে শুধুমাত্র একটি সংখ্যা না, 872 আমার কাছে 872টি পরিবার, 872টি স্বপ্ন যেগুলো এখনো পূরণ করা সম্ভব হয়নি।
যুব দিবস উপলক্ষে নওগাঁয় তুলসীগঙ্গা নদী পরিষ্কার শুরু হয়েছে অভিযান। এতে অংশ নিয়েছেন জেলা প্রশাসক ও যুব উন্নয়ন অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তর ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জানাবেন শুধু তুলসীগঙ্গা নদীতেই কি অভিযান চালানো হবে কিনা, আর জেলায় দখল দূষণে বিপন্ন নদীর সংখ্যা কত? উজ্জ্বল, এবছর জাতীয় যুব দিবস উপলক্ষে যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে ৬৬টি জেলা ৬৬টি নদী, খাল বা জলাশয়গুলো পরিষ্কার করা হবে। তারই ধারাবাহিকতায় বলা যায় যে নওগাঁ শহরের মাছ দিয়ে বয়ে যাওয়া একটি নদী অর্থাৎ এই তুলসীগঙ্গা নদী পরিষ্কার করা হচ্ছে। অর্থাৎ এই নদী পরিষ্কারের আগে সকাল ৯:৩০টার দিকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, পানি উন্নয়ন বোর্ড, যুব উন্নয়ন অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সকাল 10টায় আসলে এই নদী পরিষ্কারের অভিযান উদ্বোধন করা হয়। এখানে বিডি ক্লিন, পৌরসভা পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন সামাজিক সংস্থা বা সংগঠনগুলো অংশ নিয়েছে নদী পরিষ্কারে এবং এখানে প্রায় ২৫০ জন পরিষ্কারে অংশ নিয়েছে এবং প্রত্যেকের হাতে হাতল, দা, কোদাল বা কাস্তে সহ তারা এখানে এই পরিষ্কারে অংশ নিয়েছেন। এছাড়া একটি মেডিকেল টিম রয়েছে, যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তারা চিকিৎসা প্রদান করা হবে। আমরা দেখেছি ইতিমধ্যে বেশ কিছু পরিষ্কার শুরু হয়েছে এবং এই ২৫০ জন প্রায় 6টি গ্রুপে তারা বিভক্ত হয়ে এই নদীটি পরিষ্কার করা হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন যে এই নদীর দৈর্ঘ্য প্রায় 15 কিলোমিটার, আর এই 15 কিলোমিটারের মধ্যে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পরিষ্কার করা হবে, অর্থাৎ বিকেল 5টা পর্যন্ত পরিষ্কার করা হবে। যেহেতু জেলাতে বেশ কয়েকটি নদী রয়েছে, এইসব নদীর মধ্যে কমপক্ষে 15টি নদী দখল দূষণে আসলে অবস্থা খুব খারাপ। যদি নদীটি পরিষ্কার করা হয় তাহলে অনেকটা উপকার হবে, যারা জলজ প্রাণী রয়েছে তারা বসবাসের উপযোগী হবে এবং নদীর নাব্যতা অনেকটা ফিরে আসবে বলে মনে করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে নদী পরিষ্কারের অভিযান নিয়ে সবশেষ। বরগুনায় চড়া ইলিশের বাজার, কেজিতে দাম বেড়েছে প্রায় ১০০ টাকা। বড় ইলিশ কেজিতে বিক্রি হচ্ছে ১৭০০ থেকে ১৮০০ টাকায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে পৌর মাছ বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন বাজারে ইলিশের দাম বাড়ার কারণ কি আর সরবরাহ কেমন? উজ্জ্বল, আপনি এই শোরগোল শুনেই বুঝতে পারেন যে এখানে পাইকার, ক্রেতা, বিক্রেতাদের যে একটা মিলন মেলায় পরিণত হয়েছে আজকে বরগুনা পৌর মাছ বাজারটি। যদিও ইলিশের উপস্থিতি তুলনামূলক কিছুটা কম, কাঙ্ক্ষিত যে পরিমাণ ইলিশ থাকার কথা সে পরিমাণ ইলিশ এই বাজারে নেই, তবে অন্যান্য যে নদ নদীর মাছ রয়েছে সেগুলোর উপস্থিতি ব্যাপক পরিমাণে আমরা লক্ষ্য করেছি। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে 22 দিনের যে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরে জেলেরা সমুদ্রমুখী হয়েছে ঠিকই, তবে তাদের ফিরে আসতে 5 থেকে 10 দিন, কোনো কোনো ক্ষেত্রে 15 দিন পর্যন্ত সময় লেগে যায় এবং যখন তারা ফিরে আসবেন তখন কিন্তু ইলিশের সরবরাহ আরো বাড়বে এবং অন্যান্য মাছের সরবরাহ বাড়বে বলে আমাদের জানিয়েছেন এখানকার জেলে ও ব্যবসায়ীরা। আজকে সকালে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বড় আকৃতির যে ইলিশ সেগুলোর মন বিক্রি করা হয়েছে 70 থেকে ৭৫ হাজার টাকা দরে, মাঝারি আকৃতির ইলিশগুলো বিক্রি করা হয়েছে ৬৫ থেকে ৬৬ হাজার টাকা মন দরে এবং ছোট আকৃতির ইলিশগুলো বিক্রি করা হচ্ছে ৩০ থেকে ৫০ হাজার টাকা মন দরে। স্থানীয় বাজারগুলো ঘুরে দেখেছি আমরা, এখানে ইলিশ যেগুলো বড় আকৃতির সেগুলোর প্রতি কেজি বিক্রি করা হচ্ছে ১৭০০ কিংবা ১৮০০ টাকা কেজি দরে। কোনো কোনো ক্ষেত্রে যে ১.৫ কেজির উপরে যে মাছগুলো সেগুলো বিক্রি করা হচ্ছে ২০০০ টাকা পর্যন্ত। তবে মাঝারি আকৃতির ইলিশ বিক্রি করা হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকা কেজি এবং ছোট আকৃতির ইলিশ বিক্রি করা হচ্ছে ৫০০ থেকে ৬০০ এবং ছোট আকৃতির ইলিশগুলোই এখানে আমরা বেশি লক্ষ্য করেছি। অন্যান্য মাছের ক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, এখানে নদ নদী যে রয়েছে বরগুনা, পায়রা, বিষখালী, বলেশ্বর, আন্দারমানিক সহ যে প্রায় ২০টির মতো নদ নদী খাল রয়েছে সেসব স্থানে মাছ শিকার করেন জেলেরা এবং সেই মাছগুলো কিন্তু এখানে বাজারে উঠতে শুরু করেছে। যেমন এখানে যে পোয়া মাছ রয়েছে, পোয়া মাছ বিক্রি করা হচ্ছে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আকৃতি ভেদে কেজি হিসেবে এবং অন্যান্য মাছের ক্ষেত্রে রুই, কাতলা বিক্রি করা হচ্ছে ৩০০ থেকে ৩৫০, কোনো কোনো ক্ষেত্রে ৪০০ টাকা পর্যন্ত। আইর, কাউইন কিংবা অন্যান্য যে ক্যাটফিশ জাতীয় মাছগুলো রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা। কারিয়াল মাছ বিক্রি করা হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা। চিংড়ি মাছ, সমুদ্রের চিংড়ি ২০০ টাকা থেকে শুরু করে নদ নদীর চিংড়ি ৬০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে কেজি হিসেবে এবং যে গলদা চিংড়ি সেগুলো বিক্রি করা হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকা। তো এই ছিল বরগুনার মাছ বাজার থেকে মাছের দাম এবং সরবরাহ পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য। উজ্জ্বল। ৪.৫ বছরও খোলেনি করোনাকালে বন্ধ হওয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট। আদৌ খুলবে কিনা সেই তথ্য নেই হাট ব্যবস্থাপনা কমিটির কাছে। হাট বন্ধ থাকায় ভারতীয় ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রির প্রায় কোটি টাকা আদায় করতে পারছে না বাংলাদেশি ব্যবসায়ীরা। এ অবস্থায় চরম অর্থ সংকটে ভুগছেন তারা। আইজুল সঞ্চয়ের প্রতিবেদন।
সীমান্ত এলাকার বাসিন্দাদের জন্য 2015 সালে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে চালু হয় কসবা সীমান্ত হাট। এতে সপ্তাহের প্রতি রোববার 50টি করে মোট 100টি দোকানে বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসতেন দুই দেশের ব্যবসায়ীরা। পাশাপাশি সীমান্তবর্তী বাসিন্দাদের মিলন মেলার কেন্দ্রও ছিল এই হাট। করোনার কারণে 2020 সালের মার্চে অনির্দিষ্টকালের জন্য হাটটি বন্ধ ঘোষণা করে ব্যবস্থাপনা কমিটি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও চালু হয়নি হাট। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে গত 2 জুলাই বৈঠক করে 29 জুলাই থেকে হাট খোলার দিন ঠিক করে দুই দেশের প্রতিনিধিরা। তবে ছাত্র আন্দোলনে ফের থমকে যায় সে উদ্যোগ। দীর্ঘদিন বন্ধ থাকার ফলে ভারতীয় ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রির বাকি থাকা অর্থ আদায় করতে না পারায় অর্থ সংকটে এ অঞ্চলের অনেক ব্যবসায়ী। আমাদের অনেক মালামাল নষ্ট হয়েছে, নষ্টের কারণে আমরা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল হয়ে পড়ছি। 75 লাখ টাকার উপরে আমরা ভারতীয় ক্রেতার কাছে পাওনা আছি। তো হাটটা বন্ধ থাকার কারণে এই লেনদেনের টাকাটা উদ্ধার করা সম্ভব হচ্ছে না। সরকারের কাছে একটা আকুল আবেদন এই যে আমাদের হাটটা খুবই দ্রুত খুলে দেওয়া হোক। এবং হলো প্রয়োজনে বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমরা উদ্যোগ নেব। তাছাড়া আশা করি যে বকেয়াগুলো আছে, যদি বর্ডার হাট চালু হয় তাহলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সীমান্ত হাটে বাংলাদেশি পণ্যের মধ্যে কাপড়, শুটকি, প্লাস্টিক ও লৌহজাত পণ্যের চাহিদা ছিল বেশি। সীমান্ত হাট বন্ধ হওয়ার আগে 2019 সালের ডিসেম্বরে প্রায় 27 লাখ টাকা, 2020 সালের জানুয়ারিতে প্রায় 38 লাখ ও ফেব্রুয়ারিতে প্রায় 23 লাখ টাকার পণ্য কেনাবেচা হয়। হাটে বিক্রি হওয়া বেশিরভাগ পণ্যই ছিল ভারতীয়। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। আজারবাইজানে হতে যাওয়া বার্ষিক জলবায়ু শীর্ষ সম্মেলন COP29-এর আগে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে আবারও প্যারিস চুক্তি নিয়ে দুশ্চিন্তায় পরিবেশবাদীরা। জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এতদিনের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয় কিনা তা নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। কারণ জলবায়ু ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অর্থ ব্যয় করাকে আগে থেকে এই যুক্তিহীন ও অহেতুক হিসেবে দেখে আসছেন ট্রাম্প। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। জলবায়ুর ক্ষতিকর প্রভাবের জেরে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ধুঁকছে বিশ্ববাসী, যা মোকাবিলায় পুরো বিশ্বকে ঐক্যবদ্ধ করেছিল 2015 সালের প্যারিস চুক্তি। বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াস বা সম্ভব হলে 1.5 ডিগ্রি সেলসিয়াস কমানোই ছিল মূল লক্ষ্য। এর জন্য 2030 সালের মধ্যে জীবাশ্ম জ্বালানি থেকে কার্বন এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ প্রায় 50% কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এমনকি 21 শতকের মাঝামাঝি নাগাদ যা শূন্যে নামিয়ে আনার চ্যালেঞ্জ নিয়ে শুরু হয়েছিল প্যারিস চুক্তির যাত্রা। শিল্প উন্নত দেশসহ প্রতিটি দেশের সম্মিলিত অবদান ছাড়া জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলার এই লক্ষ্যে পৌঁছানো কিছুতেই সম্ভব না। এর জন্য উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে বছরে $10,000 কোটি অর্থায়ন সহায়তা অব্যাহত রাখার বিষয়টিও এই চুক্তিতে অন্তর্ভুক্ত। কিন্তু 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে 2017 সালে ক্ষমতায় বসতে না বসতেই প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। শুনিয়েছিলেন জীবাশ্ম জ্বালানিতে বাড়তি লগ্নির কথাও। To protect America and its citizens, the United States will withdraw from the Paris Climate Accord. এর ভিত্তিতেই ট্রাম্প ক্ষমতায় থাকতেই 2020 সালে প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসে যুক্তরাষ্ট্র। পরে প্রেসিডেন্ট জো বাইডেনের হাত ধরে 2021 সালে এই চুক্তিতে ফেরে ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্প আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় দুশ্চিন্তা বাড়ছে। এতে বাইডেনের আমলে চালু হওয়া নীতি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কাও প্রকট হচ্ছে। This election result, we really get very concerned that all the talks are now going to be what will happen in the absence of the US and the US not meeting its finance goal or even reversing some of the mitigation policies that Biden administration brought. That is going to be at the heart of the conversation at COP29. ইতিমধ্যে আজারবাইজানের রাজধানী বাকুতে 11 নভেম্বর শুরু হতে যাওয়া বার্ষিক জলবায়ু সম্মেলন COP29-ও পড়েছে দুশ্চিন্তার ছায়া। 8 বছর আগেও ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর 2016 সালের নভেম্বরে মরক্কোর মারাকেশে হওয়া বার্ষিক জলবায়ু সম্মেলনেও একই উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। কারণ ট্রাম্প বরাবরই জলবায়ু পরিবর্তন ও সেই সম্পর্কিত আন্দোলনের প্রয়োজনীয়তাকে অস্বীকার করে আসছেন। We look back to when Trump was last elected, we had the COP in Marrakesh right after. We saw a lot of uncertainty and concerns for the first hours, and that's natural. We see that
again now. ট্রাম্পকে ঘিরে এসব শঙ্কা যদি সত্যি হয় তাহলে 2030 সালের মধ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত 400 কোটি টন নির্গমন বাড়িয়ে তুলবে বলে ধারণা করছেন পরিবেশবাদীরা, অর্থাৎ পুরো ইউরোপীয় ইউনিয়ন ও জাপানের বার্ষিক নির্গমনের সমতুল্য। কারণ বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন ও জীবাশ্ম জ্বালানির উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র। মার্কিনদের কর্মসংস্থান ও অর্থনীতি শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়ে যিনি এবারের ভোটযুদ্ধে জয়ী হলেন, সেই ট্রাম্প যদি আরও বেশি কয়লা, গ্যাস ও তেলকূপ খননের দিকে না আগান তাহলে এত বেশি কর্মসংস্থানের বন্দোবস্ত করাও তার পক্ষে কঠিন হয়ে উঠবে। এসবের জন্যই COP29 আসরের আগে ট্রাম্পের প্রত্যাবর্তন পরিবেশবাদীদের হতাশার কারণ হয়ে উঠেছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। রাশিয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্র থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির বিষয়ে ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার হাঙ্গেরিতে ইউরোপিয়ান সামিটের আনুষ্ঠানিক এক বৈঠকের ফাঁকে সাংবাদিকদের কথা জানান ইউ প্রধান উর্সুলা ফন ডার লিয়েন। পৃথক সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলস বলেন, মুক্ত বাণিজ্য নীতি সমর্থন করলেও ইউরোপের নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশকারী 349 জন অভিবাসীকে নিজ দেশে গুয়েতেমালায় ফেরত পাঠিয়েছে বাইডেন প্রশাসন। শুক্রবার অভিবাসী বহনকারী দুটি বিমান গুয়েতেমালা সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে এই অভিবাসীদের আটকের পর নিবন্ধনের জন্য গুয়েতেমালা মাইগ্রেশন ইনস্টিটিউটে পাঠায় যুক্তরাষ্ট্র। সেখান থেকে তাদের দেশে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়। দেশে ফিরে অভিবাসীরা বলেছেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তাদের একটাই দাবি, অস্থায়ীভাবে হলেও শ্রমিক ভিসায় শরণার্থীদের যেন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার দেয়া হয়। হংকংয়ে 4 দিনব্যাপী এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রিপ্রোলজির বার্ষিক কংগ্রেসের তৃতীয় দিন আজ বক্ষব্যাধির বিভিন্ন দিক নিয়ে চলছে সেমিনার। সেখানে বাংলাদেশ সহ 40টি দেশের প্রায় 2000 বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মুজাহিদ শুভ। শুভ জানাবেন, সেমিনারে বক্ষব্যাধির রোগ নির্ণয় ও নিরাময়ে নতুন কোনো উদ্ভাবন সম্পর্কে কিছু বলা হয়েছে কিনা? উজ্জ্বল, আসলে প্রতিদিনের কার্যক্রমই তাই যে নতুন রোগ ঠিক উদ্ভাবন না, রোগগুলো আসলে কিভাবে ট্যাকেল দেওয়া হবে সে বিষয়ে আসলে আলোচনা হচ্ছে। একটি খুশির খবর হলো যে এখন এপিএসআর এর প্রেসিডেন্ট কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ লাং ফাউন্ডেশনের যে স্টলটি আছে সেখানে আসবেন। আমি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার আসবেন এদিকে। আপনার কাছে জানতে চাই যে আপনারা তো 17 বছর ধরে আসলে এই সোসাইটির সঙ্গে কাজ করছেন, কিন্তু আপনারা 3 বছর হলো এন ব্লক সোসাইটি হিসেবে স্বীকৃত হয়েছেন 12টি সোসাইটির মধ্যে। এটির বেনিফিটটা আসলে কি? এর বেনিফিট হচ্ছে যে এন ব্লক সোসাইটির যারা মেম্বার তারা এপিএসআর যে কোনো কংগ্রেসে অংশগ্রহণ করতে পারে, তাদের রেজিস্ট্রেশন ফিও কম থাকে। আর এছাড়া যে ট্রেনিং প্রোগ্রামগুলো হয় সেখানে আমরা আসতে পারি, আমাদের মেম্বাররা আসতে পারেন। এছাড়া যে একটা জার্নাল প্রকাশিত হয় প্রতি মাসে, সেই জার্নালটা আমরা ফ্রি অফ কস্ট সব মেম্বাররা পেয়ে থাকে। আর আপ টু ডেট যারা সারা পৃথিবীতে যে কাজগুলো হচ্ছে রেসপিরেটরি রিলেটেড, এর যে নতুন নতুন চিকিৎসা আপডেট হচ্ছে আমাদের সব মেম্বার এটা জানতে পারে। স্যার 40টি দেশের মধ্যে মাত্র 12টি সোসাইটি এন ব্লক রয়েছে, এটি আমাদের জন্য কতটা আসলে অর্জনের বিষয়? এটা খুবই একটা গর্বের বিষয় আমাদের, কারণ পৃথিবীতে অনেকগুলো দেশ আছে, সব সোসাইটিটার মেম্বার হিসেবে ওরা নেয়ও না। এবং আমরা যেহেতু অনেক দিন থেকে ওদের সাথে যোগাযোগ আছে এবং আমাদের কার্যক্রম দ্বারা আমরা প্রমাণ করতে পেরেছি যে বাংলাদেশ লাং ফাউন্ডেশন রেসপিরেটরি মেডিসিনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই জন্য ওনারা আসলে আমাদেরকে এই সোসাইটির মেম্বার করে নিয়েছেন। আমাদের ফাউন্ডেশনের দুজন আসলে শীর্ষ বিশেষজ্ঞ দুজন আসলে ফেলোশিপ পেয়েছেন, মানে এটি বাংলাদেশে প্রথমবার হলো। এটি আসলে কি বা এটার মাধ্যমে আমাদের এই ফেলোশিপটা খুবই সম্মানের। সাধারণত সোসাইটির এন ব্লক মেম্বার হলে কিন্তু ফেলোশিপ দেওয়া হয় না। ওরা আমাদের কার্যক্রম দেখছে, আমাদের মেম্বারদের বায়োডাটা তারা দেখেছে কন্ট্রিবিউশন টু দ্য নেশন এবং ইন্টারন্যাশনালি কতগুলো কন্ট্রিবিউশন আছে, সেই হিসেবে ওনারা ফেলোশিপ দিয়েছে। এই ফেলোশিপ পাওয়ার পরে ওনারা প্রতিটা বিভিন্ন সেশনে ওনারা চেয়ারম্যান থাকবে, রিসার্চ অ্যাক্টিভিটিতে জড়িত থাকবে। আমরা ছিলাম যেমন পলিসি মেকিংয়ে, যে এপিএসআর যদি কোনো পলিসি হয় সেই পলিসিতে ওনারা কন্ট্রিবিউট করতে তারা রোল প্লে করবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এন ব্লক সোসাইটির মেম্বার হওয়ার পরে আসলে বাংলাদেশিরা নানাভাবে আসলে পলিসি মেকিংয়ে সহযোগিতা করতে পারছে বিশ্বব্যাপী। তো এই ছিল এখানকার সবশেষ খবর। উজ্জ্বল, এবার নিয়ে ফেলবো। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বাদীকে ভয় ভীতি আর আপোষ মীমাংসায় মানব পাচার মামলায় খালাস পাচ্ছে অধিকাংশ আসামি, দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির তাগিদ। অপরাধের বিচার না হওয়াও কিন্তু এই অপরাধ প্রবণতা বাড়ার একটা কারণ।
ইতালি পাঠানোর নামে প্রতারণার ফাঁদ। ৮ মাস ধরে নিখোঁজ শরীয়তপুর মাদারীপুরের ২৪ যুবক। সন্ধান চাইলে হুমকি দিচ্ছে দালাল চক্র। পাকা ধানের সৌরভেও হাসি নেই কৃষকের মুখে। ঋণ শোধের দুশ্চিন্তায় জৌল সারাচ্ছে নবান্ন। সিরিজ বাঁচানোর লড়াইয়ে বিকেলে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। লিটন মুশফিককে ছাড়াই মাঠে নামবে টাইগাররা। শেষ করছে এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।